দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদ। পর্ব ৭। মনসুর আলী মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে নিচু গলায় বলছেন, শান্ত হও মা, শান্ত হও। শান্ত হবার কোনো রকম লক্ষণ আনুশকার মধ্যে দেখা যাচ্ছে না। তিনি বললেন, মা, তোমার বন্ধুরা অপেক্ষা করছে, তুমি ওদের কোম্পানি দাও। আমার খাবার ব্যবস্থা কি করছে একটু দেখো। শুটকি মাছ খেতে ইচ্ছা করছে। ঘরে কি শুটকি মাছ আছে? আনুশকা চোখের জল মুছে হাসি মুখে বলল, অবশ্যই আছে, আমি সব সময় রাখি। তুমি হুট করে একদিন চলে আসো, এসেই বৃষ্টি জিনিসটা খেতে চাও। মনটা শান্ত হয়েছে মা? হয়েছে। যাও, বন্ধুদের কাছে যাও, তোমরা ডিনার করে নিও, আমার খেতে অনেক দেরি হবে। মনসুর আলী আরেকটা চুরুট ধরালেন। আনুশকা বলল, তুমি না গতবার আমার কাছে প্রতিজ্ঞা করে গেলে সিগারেট ছেড়ে দেবে? সিগারেট তো মা ছেড়েই দিয়েছি। সিগারেট ছেড়ে আমি এখন চুরুট ধরেছি। ভালো করেছো। কদিন থাকবে? 10 দিন। আমি কিন্তু মঙ্গলবার এক জায়গায় বেড়াতে যাচ্ছি। আমিও কি যাচ্ছি? না, তুমি যাচ্ছ না। আমরা কিছু বন্ধু মিলে সেন্ট মার্টিন আইল্যান্ড যাচ্ছি। জ্যোৎস্না রাতে প্রবাল দ্বীপে ঘুরবো। বাহ, ভালো তো। তোমার যে সব বন্ধুদের দেখলাম ওরা সবাই যাচ্ছে? জরি ছাড়া সবাই যাচ্ছে। ও যাচ্ছে না কেন? ওকে তার বাবা মা যেতে দেবেন না, তাদের ফ্যামিলি খুব কনজারভেটিভ। কীরকম যে কনজারভেটিভ চিন্তাই করতে পারবে না। তাছাড়া কয়েকদিন আগে তার এনগেজমেন্ট হয়েছে। তার স্বামীর দিকে লোকজনও যখন জানবে যে সে একদল ছেলেমেয়ের সঙ্গে সেন্ট মার্টিন গেছে, অমনি বিয়ে নট হয়ে যাবে। আমরা অবশ্যই খুব চাপাচাপি করছি। এরকম অবস্থা চাপাচাপি না করাই তো ভালো মা, আনুশকা বলল রাগী গলায়। না করা ভালো কেন? সোসাইটি চেঞ্জ করতে হবে না? মেয়ে হয়েছি বলে কি আমরা ছোট হয়ে গেছি? আমরা কি চীনামাটির পুতুল যে আমাদের সাজিয়ে গুছিয়ে শোকেসে তালাবদ্ধ করে রাখতে হবে? আমরা নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারবো না, কোথাও যেতে পারবো না, সব সময় একটা আতঙ্ক নিয়ে থাকতে হবে। তুমি তো মা বিরাট বক্তৃতা দিয়ে ফেলছো। মাঝে মাঝে রাগে আমার গা জ্বলে যায় বাবা, সত্যি রাগে গা জ্বলে যায়। মনসুর আলী হাসলেন। আনুশকা থমথমে গলায় বলল, সব পুরুষের উপর আমার প্রচণ্ড রাগ বাবা, তোমার উপরও রাগ। তুমি পুরুষ না হয়ে মেয়ে হলে খুব ভালো হতো। বাবা, আমি ভিতরে যাচ্ছি, দেখি জুরিকে রাজি করানো যায় কিনা। জুরিকে কিছুতেই কায়দা করা গেল না। সে যাই বলে সে হেসে বলে, পাগল, আমি একদল ছেলে মেয়েদের সঙ্গে এত দূর গেলে বটি দিক কুপিয়ে আমাকে চাকচাক করবে। নীরা বলল, করুক না, আগেই ভয় অস্থির হয়ে যাচ্ছিস কেন? আমার ফ্যামিলি কি কম কনজারভেটিভ? কলেজে যখন পড়তাম মা এসে কলেজে দিয়ে যেতেন, কলেজ থেকে নিয়ে যেতেন। একদিন আগে আগে কলেজ ছুটি হয়ে গেল, রিক্সা করে বাসায় চলে এসেছি। মার কি রাগ, চিৎকার করছে, তোর এত সাহস, তোর এত সাহস। জরি বলল, খালা এখন তোকে যেতে দিচ্ছেন? অফকোর্স দিচ্ছেন, আমি বলেছি ইউনিভার্সিটি থেকে যাচ্ছি। 2 জন স্যার আমাদের সঙ্গে যাচ্ছেন, একজন পুরুষ স্যার, একজন মহিলা স্যার। মিথ্যা কথা বলে যাচ্ছিস যদি জানতে পারেন? জানতে পারলে জানবে, আই ডোন্ট কেয়ার, আমি কাউকে কেয়ার করি না। আমি হচ্ছি সুনীলের প্রেমিকা। ক্লাসে নীরার নাম হচ্ছে সুনীলের প্রেমিকা। নীরা নামের মেয়েকে নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রচুর কবিতা ও গল্প আছে। নামকরণের এই উৎস। নীরা যখন নতুন মেয়ের সঙ্গে পরিচয় করে তখন ফিসফিস করে বলে, ভাই, আমার নাম নীরা, আমি হচ্ছি সুনীলের প্রেমিকা, আমাকে চিনিছ তো? নতুন মেয়েটি সাধারণত হকচকিয়ে বলে, চিনতে পারছি না তো। তখন নীরা গলার স্বর আরও নামিয়ে বলে, সে কি, আমাকে নিয়ে সুনীল যেসব কবিতা লিখেছে তার একটাও তুমি পড়োনি? ওই যে ওই কবিতাটা। এ হাত ছুঁয়েছে নীরার হাত, আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি? এই কবিতাটা তো আমার এই রোগা কালো হাত নিয়ে লেখা। তখন নখগুলো তো আরও বড় বড় ছিল। সুনীল আমার হাত ধরতেই নখের খোঁচায় তার হাত কেটে রক্ত বের হয়ে গেল। কি লজ্জা বলতো। আনুশকা বলল, আয় খেতে খেতে গল্প করি, টেবিলে খাবার দেওয়া হয়েছে। বাবা এখন খাবেন না, কাজেই খেতে খেতে ফ্রিলি কথা বলতে পারি। নইমা বলল, অশ্লীল রসিকতা করা যাবে? একটা সাংঘাতিক অশ্লীল রসিকতা শুনেছি, তোদের না বলা পর্যন্ত শান্তি পাচ্ছি না। এমন জঘন্য রসিকতা এর আগে কখনো শুনিনি। জঘন্য, কিন্তু এমন মজার, হাসতে হাসতে তোরা গড়াগড়ি খাবি। জরি করুণ মুখে বলল, তোর এইসব রসিকতা শুনতে আমার খুব খারাপ লাগে। নইমা বলল, খারাপ লাগার কি আছে? 6 দিন পর তোর বিয়ে হচ্ছে, শুধু অশ্লীল রসিকতা? আরও কত কি শুনবি হাজব্যান্ডের কাছে? আগে থেকে একটু ট্রেনিং থাকা ভালো না? প্লিজ না, প্লিজ। ইলোরা বলল, তুই কানে তুলো দিয়ে রাখ জরি, আমি শুনবো, আমার শুনতে ইচ্ছা করছে। নইমা বলল, গল্পটা হলো হরিদ্বারের এক সাধুকে নিয়ে। সাধু চিরকুমার এবং দিগম্বর সাধু রাস্তায় রাস্তায় উদম ঘুরে বেড়ায়।
এই পর্যন্ত বলতেই ইলোরা মুখে আঁচল দিয়ে হাসতে লাগলো। সেই হাসি ছড়িয়ে পড়লো সবার মুখে। গল্পটা সত্যি মজার। জরিও হেসে ফেলল। সচরাচর এই জাতীয় গল্পে সে হাসে না। নইমা বলল, খেতে খেতে আরও 2টি গল্প শোনাবো। সেই 2টি আরও মারাত্মক। আনুষ্কা, খাবার টেবিলে বয় বাবুর্চি কেউ আসবে না তো? এইসব গল্প ক্লোজ সার্কেলের বাইরে যদি কেউ শোনে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। জরি খেতে বসলো না। সে বেশ জোরের সঙ্গেই বলল, তোমরা খাও, আমি চাচার সঙ্গে খাবো। উনি একা খাবেন? আনুষ্কা বলল, বাবা একা একা খেতেই বেশি পছন্দ করে। তুই খা তো আমাদের সঙ্গে, বাবার খেতে অনেক দেরি আছে। দেরি হলেও কোনো অসুবিধা নেই, আমার মোটেও খিদে পায়নি। মূল কবিতায় আছে, এ হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি এ হাতে কোনো পাপ করতে পারি? নীরা নিজের সুবিধার জন্য কবিতার লাইনটি একটু পাল্টে নিয়েছে। ইলোরা বলল, তুই এত ঢং করছিস কেন? ওনার মেয়ে ওনার সঙ্গে বসছে না, আর তুই কিনা মার চেয়ে মাসির দরদ বেশি। ঢং করিস না তো। ঢং করছি না, আমার এখন খেতে ইচ্ছা করছে না। নইমা বলল, ও আমাদের সঙ্গে খেতে বসছে না, তার মূল কারণ কি জানিস? আমাদের সঙ্গে বসলেই গল্প শুনতে হবে, এই তার ভয়। এরকম ভিক্টোরিয়ান মানসিকতা তুই 20th সেঞ্চুরিতে কী করে পেলি বলতো? তোর হাজব্যান্ড যখন হাত বাড়িয়ে। জরি আতঙ্কে নীল হয়ে বলল, তোর পায়ে পড়ি নইমা, আর বলিস না। সত্যি সত্যি পায়ে ধর, নয়তো সেন্টেন্স শেষ করব। জরি উঠে এসে নইমার 2 হাত ধরল। করুণ গলায় বলল, লজ্জা দিস না নইমা, প্লিজ। নইমা বলল, আচ্ছা যা, মাফ করে দিলাম। নীরা বলল, আনুষ্কা, আমার ডান দিকে একটা চেয়ার খালি রাখতে হবে, আমি সবসময় তাই করি। সুনীল সে চেয়ারে বসে, ওর একটা হাত থাকে আমার কোলে। নইমা বলল, সেই হাত নিষ্ক্রিয় না সক্রিয়? সবাই খিলখিল করে হেসে উঠল। মনসুর আলী খেতে বসে খুব অবাক হলেন। জরি মেয়েটি তার সামনে প্লেট নিয়ে বসে আছে। তিনি বললেন, মা তুমি খাওনি? জি না চাচা, আমি আপনার সঙ্গে খাবো। আমার সঙ্গে খাবে। জরি নিচু গলায় বলল, কেউ একা একা খাচ্ছে, এটা দেখলে আমার খুব খারাপ লাগে চাচা। আমি কিন্তু মা সবসময় একাই খাই, জাহাজে জাহাজে থাকি তো, কেবিনে খাবার দিয়ে যায়। সমুদ্র কি আপনার ভালো লাগে চাচা? যখন সমুদ্রে থাকি তখন ভালো লাগে না, কিন্তু সমুদ্রে ছেড়ে ডাঙায় আসলেই খুব অস্থির লাগে। সমুদ্রের এক ধরনের নিজস্ব ভাষা আছে, সেই ভাষায় সে ডাকে। সেই ভাষা বোঝার জন্যে 1 দিন 2 দিন সমুদ্রে থাকলে হয় না, বৎসরের পর বৎসর থাকতে হয়। জরি হালকা গলায় বলল, চাচা আমি এখনও সমুদ্র দেখিনি, খুব দেখতে ইচ্ছা করে। ইচ্ছা করাই তো স্বাভাবিক, আমি মাঝে মাঝে ঘুমের মধ্যে সমুদ্র স্বপ্নে দেখি। ওদের সঙ্গে গেলে দেখতে পারতে, স্বপ্নের সমুদ্রের চেয়ে বাস্তবের সমুদ্র অনেক বেশি সুন্দর। স্বপ্ন এবং কল্পনা এই একটি জিনিসকে কখনো অতিক্রম করতে পারবে না। মা তুমি ওদের সঙ্গে যাও। আমার পক্ষে সম্ভব হবে না চাচা, বাবা মা কিছুতেই রাজি হবে না। ও আচ্ছা আচ্ছা, বাবা মার মত না থাকলে যাওয়া উচিত হবে না। সবচেয়ে ভালো হয় কি জানো মা, সবচেয়ে ভালো হয় স্বামীকে নিয়ে যদি সঙ্গে প্রথম সমুদ্র দেখো। জরি কিচ্ছু বলল না। তিনি বললেন, আনুষ্কা বলছিল তোমার নাকি এনগেজমেন্ট হয়ে গেছে। জরি অস্পষ্ট স্বরে বলল, জি। তাহলে বিয়ের পর ওই ছেলেকে সঙ্গে নিয়ে যাও, তোমাদের খুব ভালো লাগবে। আমি বরং এক কাজ করব, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে একটা চিঠি লিখে যাব। সে আমার ছেলেবেলার বন্ধু। ওই চিঠি তার কাছে নিয়ে গেলেই তোমাদের 2 জনের জন্য সমুদ্রগামী জাহাজে ঘুরবার ব্যবস্থা করে দেবে। আমি দেশ ছেড়ে যাবার আগে আনুষ্কার কাছে চিঠি দিয়ে যাব। থ্যাংক ইউ চাচা। মাই ডিয়ার চাইল্ড, ইউ আর মোস্ট ওয়েলকাম। মা শোনো, ডিনারের সঙ্গে আমি একটু রেড ওয়াইন খাই, 20 বছরের অভ্যেস। তুমি সামনে বসে আছো বলে অস্বস্তি বোধ করছি। অস্বস্তি বোধ করার কিছু নেই চাচা, আপনি খান। এখন বলো, যে ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক হলো সে কী করে? ব্যবসা করে। কিসের ব্যবসা? কিসের ব্যবসা তা ঠিক জানি না, তবে তাদের অনেক টাকা পয়সা। অনেক টাকা পয়সা কথাটা তুমি এমনভাবে বললে যাতে মনে হয় অনেক টাকা পয়সা তোমার পছন্দ না। জরি চুপ করে রইল। এখন সে আর ভাত মুখে দিচ্ছে না, শুধু মাখাচ্ছে। তিনি কিছুক্ষণ মেয়েটির দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, মা ছেলেটিকে কি তোমার পছন্দ হয়নি? জরি বেশ স্পষ্ট স্বরে বলল, না। মনসুর আলী তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন। জরি আগের চেয়েও স্পষ্ট স্বরে বলল, তাকে আমার এতটুকুও পছন্দ হয়নি। বলে সে নিজেই বিস্মিত হলো। সে তার মনের এই কথাগুলো কাউকেই বলেনি, তার মা বাবাকে বলেনি, বান্ধবীদের বলেনি। তার ডায়েরি যেখানে অনেক গোপন কথা লেখা হয়, সেখানেও এই প্রসঙ্গে একটি কথা লেখেনি।
অথচ নিতান্ত অপরিচিত একজন মানুষকে কত সহজেই না সে বলল। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যাদের কখনো অপরিচিত মনে হয় না।